বিশিষ্ট সাংবাদিক অনিলাভ চট্টোপাধ্যায়ের মানসপত্র এক্সট্রা টাইম এবং গ্রে মাইন্ড কমিউনিকেশনস এর উদ্যোগে আজ হয়ে গেল বিশ্ব অভিভাবক দিবস। এই অভিভাবক দিবসে সেই সমস্ত ক্রীড়াবিদ কুশীলবদের বাবা মাকে সম্মান জানানো হলো, যাদের ঘাম রক্ত আর পরিশ্রমের ফলে তারা আজকে কৃতি হতে পেরেছে। এটি ছিল একটি অভিনব উদ্যোগ। নমস্কার সবাইকে। এটা দেখতে দেখতে মনে হচ্ছিল যে 20 বছর পার হয়ে গেছে, আমরা সবাই কিন্তু বেশ একটু বুড়ো হয়ে গেছি। কিন্তু আপনারা যারা এখানে বসে আছেন সবাই আমার খুব নিজের মানুষ, কারণ আপনাদের সঙ্গেই এই 20টা বছর কেটেছে। 20টা বছরে বুড়ো হয়েছি, দাড়ি পাকা হয়েছে, চুল আগেই কম ছিল, এখন তো একেবারেই প্রায় নেই, টুপি পরে থাকতে হয়। কিন্তু এই যে লোকগুলো যারা আমার সামনে বসে আছেন এরা সবাই কিন্তু আমার খুব নিজের লোক, যাদের সঙ্গে আমি বড় হয়েছি, বুড়ো হয়েছি দাদা। এই এক্সট্রা টাইম অ্যাকচুয়ালি মানে এখনো মনে হয় যে ধরুন কখনো 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 এরকম মনে হয় যে ধরুন কোনো ফ্লাইট ধরতে যাচ্ছি, কোনো এয়ারপোর্টে কোনো কারোর সঙ্গে দেখা হলো, একটি ছেলে হয়তো এয়ারলাইন্সে কাজ করে, সে হয়তো বললো যে আমি কিন্তু আপনাদের ওই 11টার প্রোগ্রামটা কিন্তু রোজ দেখতাম। তো এক্সট্রা টাইম এরকমই ছিল, তার আগে 10 মিনিটের খেল ছিল, তার পরবর্তীকালে এক্সট্রা টাইম। এক্সট্রা টাইম কিন্তু বাঙালিকে একটা ক্রীড়া সংস্কৃতি কিন্তু একটা উপহার দিয়েছিল। খেলার মাঠে নিয়ে যেটা ছোট্ট 10 মিনিটের সময় হোক বা 20 মিনিটের সময় হোক, পরবর্তীকালে আধ ঘন্টার সময় হোক, একটা খেলার অনুষ্ঠান করা যায় এবং সেটা একদম একদম পাশের বাড়ির খবর, পাশের বাড়ির খেলার মাঠ, যেটা খেলার মাঠ সেখানকার খবরও যে টেলিভিশনের পর্দায় উঠে আসতে পারে, সেটা আমরা প্রথমবার চেষ্টা করেছিলাম এবং সফলও হয়েছিলাম। প্রচুর মানুষ দেখতে আরম্ভ করেছিলেন এক্সট্রা টাইম বা তার আগে 10 মিনিটের খেল। এবং এটা আমি জানি না কতটা আলটিমেটলি খেলোয়াড়দের কাজে লেগেছে। অনেকে বলেন লেগেছে, অনেক খেলোয়াড় আছেন যাদের এখানে অনেক খেলোয়াড় মুখ দেখতে পাচ্ছি, তারা বলেন যে এক্সট্রা টাইমের সঙ্গে সঙ্গে সত্যি তাদের খেলারও অনেকটাই হয়তো তাদেরকে এক্সপোজার দিয়েছে এক্সট্রা টাইম। এবং আজকে এখানে যেটা রয়েছে আমার সাংবাদিকতার জীবনের যারা শুরুর দিকের লোক তারাও আছেন, দেবাশিসরা বসে আছেন ওখানে, দেবাশিসদের হাত ধরে আমাদের সাংবাদিকতা শেখা, সেগুলি আমরা পরবর্তীকালে অ্যাপ্লাই করেছি বিভিন্ন সময়। একটা কথাই বলবো যে এই যে অনুষ্ঠানটা হয়, এই যে তুমি না থাকলে, সেটা এটা আমাদের 3 নম্বর বছর, তৃতীয় বছর। তো এটা করার একটাই লক্ষ্য, এটা হচ্ছে যে বেসিক্যালি হচ্ছে যে আমার মনে হয়েছিল যে আমাদের যারা বাবা মা তাদেরকে আমরা কোনো কিন্তু বেসিক্যালি আমরা সেই রেকগনিশনটা দিতে পারি না। মানে আমরা হয়তো অনেক অনুষ্ঠানে যাই, এখনো বিভিন্ন অনুষ্ঠানে যেতে হয় বা সেগুলো গিয়ে আমরা কোনোভাবে সংবর্ধিত হই, কিন্তু আমাদের পেছনের যে মানুষগুলো ছিল সেই মানুষগুলোকে আমরা কিন্তু সেভাবে ওই রেকগনিশনটা আমরা দিতে পারিনি কোনোদিন। সেই কারণেই এই অনুষ্ঠানটা, যে যারা এই খেলোয়াড়দের এত এত সাফল্য ওরা নিয়ে আসেন আমাদের বাংলার হয়ে, আমাদের ভারতের হয়ে, তাদের কিন্তু তাদের নেপথ্যে যে বাবা মারা থাকে তাদেরকে যদি একটু রেকগনিশন আমরা দিতে পারি। আমার তো মনে হয় বারবার করে যে অনেকের সঙ্গে কথা বলি, হয়তো তাদের, আমার যেমন বাবা মা নেই, হ্যাঁ অনেক সময় বাবা মা দুজনেই চলে গেছেন, 2019-এ 2020-তে অনেক খেলোয়াড় তাদের বাবা মাকে হারিয়েছেন, কিন্তু তাদের স্মৃতি নিয়ে সবাই বেঁচে থাকেন। আমরা বাবা মাকে বাদ দিয়ে কোনো কিছু ভাবতেই পারি না, এখনো প্রত্যেক দিনই ফিরে ফিরে আসে বিভিন্ন স্মৃতি। তো যাদের এখনো বাবা মা আছেন তারা অত্যন্ত লাকি, আশা করি তারা বা তাদের বাবা মাকে নিশ্চয়ই ভালো করে রাখবেন। কিন্তু আমাদের তরফ থেকেও যদি একটু সামান্য কোনো রেকগনিশন, একটু সম্মান, একটু শ্রদ্ধা ওদেরকে আজকের দিনটাতে জানাতে পারি, সেটাই আমাদের উদ্দেশ্য। একই সঙ্গে বলবো আরেকজনের দুটো মানুষের কথা। সুভাষিসদা বসে আছেন, সুভাষিস দত্ত, রুবি জেনারেল হসপিটালের উনি জেনারেল ম্যানেজার। উনি যদি পাশে না থাকতেন এই অনুষ্ঠানটা প্রত্যেক বছর করা সম্ভব হতো না। প্রত্যেকবারই ওনাকে বলি, এটা লাগে যে সুভাষিসদা প্রোগ্রামটার সময় এসে গেল, উনি প্রত্যেকবারই গ্রিন সিগন্যাল দিয়ে রাখেন যে এই প্রোগ্রামটার ক্ষেত্রে। এবং এবছর আমাদের সঙ্গী হয়েছেন গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুল রাজারহাটের অলিভের সঙ্গে কয়েকদিন আগে আলাপ হলো। অলিভকে যখনই অনুষ্ঠানটার আইডিয়াটা বললাম, ইনফ্যাক্ট 2-1 দিন আগেই বললাম, তখনই ও বললো হ্যাঁ একদম। আমি ওদের স্কুলের ব্যাপারে বলি যে ওদের স্কুলটা এমন একটা স্কুল যেটা রাজারহাটে তৈরি হয়েছে, পুরোটাই খেলাধুলোর কথা ভেবে তৈরি হয়েছে। সেখানে খেলার মাঠ, মানে যেখানে অনেকগুলো মাঠ তৈরি করেছে ওরা, এবং অনেক খেলোয়াড়কে যাতে ওরা সুযোগ সুবিধা দিতে পারে। কলকাতা ময়দানের যারা কোচ বা কলকাতা ময়দানের যারা খেলোয়াড়, তারা আর একটু অপরচুনিটি খুঁজছেন, এই স্কুলটা কিন্তু প্রত্যেকের জন্য একটা ভালো ডেস্টিনেশন হতে পারে। দীপ আমার সঙ্গে প্রত্যেক বছর থাকে, দীপ প্রফেশনালি। এখানে দীপ্তাংশু এসছে, দীপ্তাংশু কোথায় গেল, দীপ্তাংশু কোথায় একটা বসে আছে, তো সুকন্যা এসছেন। তো ওরাও আমার সঙ্গে প্রত্যেক বছর থাকে এই অনুষ্ঠানটায়। তো আপনারা থাকেন, আপনারা প্রত্যেকে অনেকেই এসছেন আজ এই বছর। সবাইকে বলছি অসংখ্য ধন্যবাদ। আমরা যাতে এই কাজটা, এই যে এক্সট্রা টাইম যেটা করি, যেটা বলছি যে একটা সময় ছিল যখন টেলিভিশনে অনুষ্ঠানটা করতাম, আজকের দিনে সময়টা সত্যি কঠিন, আমাদের জন্য বড্ড চ্যালেঞ্জিং। কারণ
প্রত্যেকটা মানুষ নিজে নিজে তারা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে। প্রত্যেকটা মানুষ মনে করছে যে আমি বলতে পারি আমার স্টোরিটা বলার জন্য অন্য কাউকে লাগবে না। তো প্রত্যেকের নিজস্ব ফেসবুক পেজ আছে, প্রত্যেকের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। আপনি দেখবেন যে এখন হাতে ক্যামেরা নিয়ে অনেক ছেলে মেয়ে বেরিয়ে পড়ে, যে স্টোরি করার জন্য বেরিয়ে পড়ে, তারা ইউটিউব চ্যানেল চালাবার চেষ্টা করে। সেখানে নিজেদের একটা গল্পকে বলা, আমরা যেটা বলতে চাইছি সেটাকে বলা, অন্যদের ভিড়ে আলাদা করে রাখা, অন্যদের ভিড়ে কন্টেন্টের যে ডিফারেন্সিয়েশন সেটাকে করা, এটা আমাদের কাছে এখন অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে সবার কাছে। তবু আমরা চেষ্টা করে যাচ্ছি, আমাদের মতন করে চেষ্টা করে যাচ্ছি। আশা করি এক্সট্রা টাইম চলবে, আরও দীর্ঘদিন চলবে, এই আশীর্বাদটুকু আমাদের করবেন। সবাইকে ধন্যবাদ যারা এসেছেন। থ্যাংক ইউ। অনিলাবাদা নিজে যেটা বললেন, রুবি জেনারেল হসপিটাল প্রেজেন্টস এবং পাওয়ার্ড বাই গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুল রাজারহাট এক্সট্রা টাইম তুমি না থাকলে, এটা 3 নম্বর বছর। কিন্তু গত 2 বছরের, অর্থাৎ শুরুর বছরের এবং তার পরের বছরের ছোট্ট কিছু স্মৃতি রোমন্থন যদি আমরা এখন করে নিই, দেখবো এভি। তাদেরকে কিন্তু ছোটবেলা থেকেই অনেকটা বেশি করে কিন্তু বাবা মাকে নিয়ে যেতে হয়। একটা প্রথম থেকে একটা সিস্টেমের মধ্যে তাকে ফেলতে হয়। তার বাবা মাকেই কিন্তু ঠিক করতে হয় যে এই খেলাটা আমার ছেলে বা মেয়ে খেলবে, এবং তারপরে তাদেরকে একটা কোচিং ক্যাম্প খুঁজতে হয়, সেখানে নিয়ে যেতে হয়। দেওয়া হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রিত ছবির বিশেষ কালেকশন। আমার ছেলে এত বড় চ্যাম্পিয়ন হয়েছে, আমার অনেক গর্ব। তারপরে ওর বাবা থাকলে আমাদের আরো গর্ব হয়ে যেত। আমাদের গায়ের লোক সেই রাতটা আমাদের গায়ের লোক ঘুমতেই পারে না, কিছুই না। আনন্দই সেই রাতটা আমাদের ঘুম কেড়ে নিয়েছিল রবি হাসদা। খাবো, আমার কি রিকোয়ারমেন্ট, আমার কোনটা ভালো লাগে, এটা হয়তো আমরা অভ্যেসে পরিণত করে ফেলেছিলাম ছোট থেকে। কিন্তু এটার পেছনে যে চিন্তা ভাবনা, যে হার্ডওয়ার্ক, সেইটা অনিলাবদা এবং তার টিম যে ফেলিসিটেট করলো, এর জন্যই আমার প্রচন্ড ইমোশনাল। আমি মা বাবা হচ্ছে এমন জায়গা, তাকে সবকিছু অ্যাবজর্ব করতে হয়। ম্যাচে খেললো 0 রান করলো, এরকম 0 রান করলো তো অ্যাবজর্ব। এই অ্যাবজর্ব করতে করতে আমরা যে শক্তিটা পাই, সেই শক্তিটাই আমাদের সন্তানকে দিই, সন্তানের ভালোর জন্য। কিতাবের জন্য আপনারাও প্রায় খাওয়া ছেড়ে দিয়েছেন, শুধু সাদা সিদ্ধ খেতে হয়। ব্যাপার হচ্ছে ও যখন থেকেই খেলা শুরু করেছে, রিচ খাবার, এই জাতীয় খাবার তো খায় না। ওর সঙ্গে খেতে খেতে আমাদেরও সেটা অভ্যাস হয়ে গেছে। আমরা এখন আর রিচ খাবার খেতে পারি। ঘিরে রাখা 2টি বছর গুরুত্ব কতটা এই মুহূর্তে আমার হাতে রয়েছে। ভবিষ্যৎ কুঁড়ি বা ময়দানে সারা জাগানো একজন খেলোয়াড়ের পাশে দাঁড়িয়ে মাথা উঁচু, হার না মানা জেদকে লো অ্যাঙ্গেলে ধরে বৃহত্তর জীবনের গল্প বলে আসছে এক্সট্রা টাইম। বাঙালির জীবনের অঙ্গ সে। ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, পাকিস্তান, সাউথ আফ্রিকায় পৌঁছে যায় সে বাঙালির প্রতিনিধি হয়ে। লন্ডন থেকে টোকিও অলিম্পিক বা মেসি, নেইমার, রোনাল্ডোর উত্তাপ ছুতে সে পৌঁছে যায় ব্রাজিল থেকে রাশিয়া অথবা কাতারে। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন 41C, এই বাড়িটাতেই ছোটবেলা কেটেছিল ফুটবল সম্রাট পেলে। সে ঘাসে আছে, আকাশেও আছে, যন্ত্রণায় আছে, সাফল্যেও আছে, ব্যর্থতায় আছে, উচ্ছ্বাসেও আছে। খেলা পাগল বাঙালির নিত্য দিনে আছে। আগে এক্সট্রা টাইম ছিল টেলিভিশনে, ঘরের কোণে। আজ আমার আপনার আরো কাছে, নিত্য সঙ্গী হয়ে, একেবারে হাতের মুঠোয়।
মাধ্যমের পরিবর্তনের পরও এক্সট্রা টাইম আজও 1 নম্বর। বাংলার খেলার জগতে হেডলাইন তৈরি করার অভ্যাস তার আজও একই রকম। ডিজিটাল মিডিয়ার পরিভাষায় যাকে ভিউ বলে, তার নিরিখে 1 নম্বর তো বটেই। মাসে প্রায় 40 মিলিয়ন মানুষ সাক্ষাৎ করেন এক্সট্রা টাইমকে। 40 মিলিয়ন মানে 4 কোটি। কিন্তু পরিসংখ্যানের হিসেবে কি বাঙালি মাপবেন তার প্রিয় এক্সট্রা টাইমকে? একদমই না। এক্সট্রা টাইম যে ভালোবাসার আর এক নাম, তাকে কি কোনো এককে মাপা যায়? 20 বছর এই টাইম লাইনটা বেশ দীর্ঘই। আমাদের 20 বছরের পার। খেলাধুলার কালের গহ্বরে এই 20টা বছর গভীর রেখাপাত করে যায়, এটুকুই কামনা। দেখে নেবো এক্সট্রা টাইমের ডিরেক্টর মিস্টার অনিলাভ চট্টোপাধ্যায়কে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়, ছিলেন বিশিষ্ট ক্রিকেটার সৌরাশিস ডায়েরি, বিশিষ্ট কর্মকর্তা নবাব ভট্টাচার্য এবং সাঁতারু সায়নী চক্রবর্তী ছাড়া অসংখ্য ক্রীড়াবিদ। তাদের অভিভাবকদের কণ্ঠে শোনা যায় তাদের ওয়ার্ডদের সম্পর্কে নানা প্রশস্তির কথা। সৌরভ গঙ্গোপাধ্যায় অবশ্য একাই এসেছিলেন এবং তিনি এই অনুষ্ঠানে মূলভাবে সংবর্ধিত করেন সমস্ত ক্রীড়াবিদদের। যদি আপনার ভিউটা একটু আমাদের সঙ্গে শেয়ার করেন, তুমি না থাকলে, আপনার জীবনেও তো এরকম আছেন, তুমি না থাকলে কি থেকে এই জার্নির সঙ্গে এক হয়ে গিয়ে আপনিও থেকে গেলেন আমাদের সাথে। নমস্কার, সবাইকে ধন্যবাদ। তুমি না থাকলে গত 3 বছর ধরে, মানে এবছর ধরলে 3 বছর আমরা রয়েছি। গত 2 বছর হয়েছিল টাউন হলে, এবছর এই জায়গায়। হ্যাঁ, আমরা থেকে গেলাম এই জন্য আমার মনে হয় যে অনিলাভদার সঙ্গে রুবি হসপিটালের বা আমার অনেক দিনের সম্পর্ক। তার থেকে যেটা বড় কথা হচ্ছে, দেখুন, উনি যে কনসেপ্টটা নিয়ে আমাদের কাছে বলেছিলেন সেটা সত্যি আমাদেরকে অনেক টাচ করেছিল। এবং আমরা যেটা দেখি হাসপাতালে মানুষ যখন তার বাবা মাকে নিয়ে লড়াই করে, এবং মানে যেখানে ডাক্তার বলে দিচ্ছে যে হয়তো আশা নেই, তখনও তারা কিন্তু লড়াই করে যাচ্ছে যে না না, আমার মা বাবা ঠিক হয়ে যাবে। এবং এই বিশ্বাস অনেক সময় দেখেছি ডাক্তারদের ভুল প্রমাণ করেছে, সে ভালো হয়ে বাড়ি চলে গেছে। তো এই যে তুমি না থাকলে এবং যে ভরসা, এই ভরসার জায়গাটা আমরা কিন্তু পেয়েছি অনিলাভদার এবং রিমাইন্ড কমিউনিকেশনসের এই ধারণার উপর ভিত্তি করে। আমরা গত বছরে এসেছিলাম, গত বছরের বিশেষ দিনে এসেছিলাম। আমরা ভেবেছিলাম এই জামাই ষষ্ঠীর দিনে কি করে সবাই আসবে, দেখে অবাক হয়েছিলাম যে পুরো হল ফুল ছিল। প্রথম বছর তো আমরা দেখে অভিভূত ছিলাম যে এরকম একটা কনসেপ্ট হতে পারে, এবং সত্যি খুব টাচ করেছিল আমাদের। এবছর ICCR এর প্রথম বছর দেখে খুব ভালো লাগছে যে এই প্রোগ্রাম 3য় বছরে পা দিল। এবং অনিলাভদার অনেক অনেক কিছুর মধ্যেও এখনো এই তুমি না থাকলে প্রোগ্রামটা যে উনি ভুলে যাননি, চালিয়ে নিয়ে যাচ্ছেন, সেটার জন্য ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। আর রুবি হসপিটালকে সুযোগ করে দিয়েছে, সেটার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ স্যার। আপনাদেরকে একটু সম্বর্ধনা জানিয়ে এবং উত্তরীয় পড়িয়ে আমরা আরো তুমি না থাকলে এই লম্বা জার্নি আরো অনেক বছর এগিয়ে নিয়ে যাব। সম্মান জানাতে মঞ্চে আহ্বান জানাবো অনিলাভ চট্টোপাধ্যায়কে। গাছ এবং উত্তরীয় থাকছে। গাছ যে কত বড় বন্ধু, কত বড় অভিভাবক আমাদের এই সমাজ ব্যবস্থাকে সুস্থভাবে টিকিয়ে রাখার জন্য।
এই টাইমটা কেমনি চলে আসা হয় এই টাইমটা গেম মারতে হচ্ছে না, ফেলে দিলে হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ স্যার। অনিলাবদাকে একটু রিকোয়েস্ট করব কিছুক্ষণ থেকে যাওয়ার জন্য। গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুল রাজারহাটের ডিরেক্টর মিস্টার অলিভ ঘোষকে আমি রিকোয়েস্ট করব স্টেজে আসার জন্য। তাকে উত্তরীয় পড়িয়ে এবং গাছ দিয়ে সম্বর্ধনা জানাবেন গ্রে মাইন্ডের ডিরেক্টর অনিলাব চট্টোপাধ্যায়। সেইটা তুমি পাবে, সেটা পাবে কিন্তু বাইরে এসে স্যার আপনাদের স্কুলের কথা শুনছিলাম। আপনারা সম্পূর্ণ একটা অন্যই পরিবেশ এনেছেন। শিক্ষার সঙ্গে যে খেলাধুলোর একটা অঙ্গাঙ্গিভাবে সম্পর্ক জড়িয়ে থাকে, এই তুমি না থাকলে যে কনসেপ্ট আপনার জীবনে, আমার ক্যামেরা সেটা ব্যাগে একটু আছে শুনবো আপনার কথা থেকে। এই তো বলে রিল করার জন্য। গুড ইভিনিং এভরিওয়ান। আমি আসছি। আমি ছোটবেলা থেকে পাহাড়েই মানুষ হয়েছি। আমি হস্টেলে কার্শিয়াংয়ের একটা ছোট স্কুল হিমালি বলে সেখানে বড় হয়েছি। তো আমার বাবা যখনই আমার সঙ্গে দেখা করতে যেত, আমি খেলতে মানে নয় সিকিমে থাকতাম, নয় কালিম্পংয়ে থাকতাম, নয় শিলিগুড়ি থাকতাম, ইদার আই এম প্লেইং বাস্কেটবল আর ভলিবল। আমার খুব মানে খেলার দিকে একটু বেশি ন্যাক ছিল। যাই হোক, তো বাবার সঙ্গে যখন গাড়িতে ট্রাভেল করতাম তখন বাবা সবসময় বলতো বাড়িতে একটা স্কুল থাকতে হবে ফ্যামিলিতে, ইট ইজ আ সোশ্যাল ওয়ার্ক। তো বাবার কথা মতন প্রায় 10-15 বছর হয়ে গেছে আমরা স্কুলটা শুরু করেছি। তারপরে স্কুলের অ্যাফিলিয়েশন হলো গত বছরে। তো আমি দেখলাম আমার আর কোনো কাজ নেই, এবার স্কুলের মতো করে চলতে থাকবে। তো না হ্যাভ টেকেন, যেটা আমি দেখছিলাম যেটা আমরা যে ফেসিলিটিগুলো পাহাড়ে পেতাম, সেই ফেসিলিটিগুলো যদি আমার স্টুডেন্টরাও পায়। কারণ আমার স্কুলের ম্যাক্সিমাম বাচ্চারাই হচ্ছে গিয়ে ফার্স্ট জেনারেশন ইদার দে আর কামিং টু স্কুল আর ফার্স্ট জেনারেশন ইদার দে আর কামিং টু ইংলিশ মিডিয়াম স্কুল। কারণ আপনারা সবাই রাজারহাটকে হয়তো জানেন যে এখন বড় বড় বিল্ডিং হচ্ছে, রাজারহাট অন্যভাবে আগাচ্ছে, কিন্তু আমাদের দিকটা একটু আলাদা। তো আমার মনে হয় যেটা সবসময় আমাদের স্কুলে একটা বলে এসছে যে হেলদি বডি হ্যাজ আ হেলদি মাইন্ড। সো এটাও ইনকালকেট করতে হবে বাচ্চাদের মধ্যে। আর সেখানে এখনকার দিনে পেরেন্টস আর মোস্ট অফ দ্য পেরেন্টস আর রেজাল্ট ওরিয়েন্টেড, যে ভাই বাচ্চাকে বেশি ডিস্টার্ব করো না, ওকে পড়াশোনা করতে দাও। আই থিঙ্ক দ্যাট ইজ নট ভাইবল। কারণ পড়াশোনার সঙ্গে একটা সুস্থ শরীরও দরকার, বাচ্চাদের সুস্থ মস্তিষ্ক দরকার, না হলে আমাদের সোসাইটি আগাবে কি করে? কারণ ম্যাক্সিমাম স্কুল আমরা যা দেখেছি রেজাল্ট ওরিয়েন্টেড। আই এম নট লাইক দ্যাট। আই এম বেসিক্যালি 2 দিন আগেই আমরা সুব্রত কাপে গেছিলাম, প্রি সুব্রত কাপ খেলতে। তো সেখানে আমার টিম তৈরি হয়নি কারণ আমি একদিন আগে শুনেছি, কিন্তু যেসব বাচ্চাগুলো মানে গেছিল স্কুল থেকে, অ্যাটলিস্ট আই ওয়াজ হ্যাপি দে পার্টিসিপেটেড। এরপরে তাদের মধ্যে আরো মানে পার্টিসিপেশনের একটা মুড আসবে, হয়তো নেক্সট ইয়ার আই উইল গেট আ বেটার টিম, আরো বাচ্চারা পার্টিসিপেট করবে এটাতে। আই থ্যাঙ্ক। এবার এটাই হচ্ছে গিয়ে আমরা এই সবে একটা 11 সাইড ফুটবল ফিল্ড রেডি করেছি স্কুলের জন্য। আমাদের একটা ফুটবল একাডেমিও আছে যেখানে সেরকম মানে কি বলবো, আশেপাশের গ্রাম থেকে বাচ্চারা আসে প্র্যাকটিস করতে, শুধু স্কুলের বাচ্চারা না, বাইরের বাচ্চারাও। আমাদের একটা গার্লস টিম আছে, আমাদের একটা ক্রিকেট একাডেমি আছে যেখানেও বাইরের বাচ্চারাও এসে প্র্যাকটিস করতে পারে। আই থিঙ্ক প্লেইং স্পোর্টস ইজ মোর টাফার দ্যান মাচ টাফার সাইড দ্যান স্পোর্টস। তার কারণ হচ্ছে গিয়ে ওই আমাকে একজন বলেছিল যে তুই একাডেমি করছিস, কিন্তু এটা মাথায় রাখবি একটা টিমে কিন্তু 11 জনের চান্স আছে, কিন্তু ইঞ্জিনিয়ার ডাক্তার বলুন তারা মানে পাস করলেই তাদের জন্য একখানা জায়গা তৈরি থাকে, কিন্তু একটা স্পোর্টসম্যানকে তার নিজের জায়গা তৈরি করে নিতে হয়। এই 11 জনের মধ্যে তাদেরকে তৈরি করে, ইট ইজ ভেরি টাফ। আর আমার মনে হয় যে যেটা আমরা ভিডিওতে দেখছিলাম যে সব মানে স্পোর্টসম্যানদের একটাই কথা, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট।
ওই প্র্যাকটিসে থাকলে আজকে নাহলে কালকে তারা জায়গাটা পাবে। কিন্তু কি হয়, আজকে আমাদের যেরকমভাবে সোসাইটি তৈরি, আস্তে আস্তে আমরা ওর থেকে সরে যাই, সরে যেতে যেতে আর খেলাধুলা সব কিছু থেকে সরে যাই, ভালো ভালো প্রতিভা মানে আর খেলাধুলার সঙ্গে থাকতে পারে না। ইট ইজ আগেন দ্য পেরেন্টস, মানে বাবা মাই, অভিভাবক, তারাই হচ্ছে গিয়ে লাইফে সব থেকে ইম্পর্টেন্ট। তারা যতক্ষণ সাপোর্ট দিয়ে যায় যে তুই খেল, তুই খেল, তুই খেল, তুই খেল, তুই একটা জায়গায় পৌঁছাবি, ইট হ্যাপেন্স অ্যাট লাস্ট। সো থ্যাংক ইউ। আমি অন্যকে বলবো যেরকম একখানা স্টেজ যে আমাকে ইনভাইট করার জন্য আজকে, হ্যাঁ, যেখানে অ্যাটলিস্ট আই কুড সে দ্যাট পেরেন্টস আর ভেরি ইম্পর্টেন্ট। কারণ তারা যদি বাচ্চাদেরকে বলে, মানে বাচ্চা মানে ইনফ্যাক্ট আমিও আমার বাবা মার কাছে এখনো বাচ্চা, হ্যাঁ, মানে এখনো যদি আমাকে কিছু বিষয় বলে, আরে তুই এত টেনশন নিচ্ছিস কেন, তুই লেগে থাক, দেখবি ঠিক আজকে নাহলে কালকে জায়গাটা পৌঁছাবি। সো দ্যাট ইজ ইয়োর কারেজ, I think, which has brought even me, a person like me here. দাদাকে এনেছে, থ্যাংক ইউ। এটাই বলবো যে আরো স্কুলকে এগিয়ে আসতে হবে, যে বাচ্চাদের খেলাধুলাকে কিভাবে প্রমোট করা যায়। থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ কিছু কথা আপনার কাছ থেকে শুনলাম, এবং আজকে গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুল রাজারহাটের যে স্বপ্ন তৈরি, তার পেছনেও কিন্তু সেই একজন অভিভাবকের গাড়িতে যেতে যেতে কয়েকটা কথা সত্যি বারবার মনে পড়ছিল। কিছু কথা আরো শেয়ার করব, তবে তার আগে ডেকে নেব দীপ প্রকাশনীর তরফ থেকে সুকন্যা মণ্ডল ম্যামকে। উত্তরীয় পরিয়ে গাছ দিয়ে সম্মান জানাবে সায়নীকে এবং তার বাবা মাকে অবশ্যই। সঙ্গে থাকছে দীপ প্রকাশনীর তরফে একটি মিষ্টি বই এবং রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছবির অ্যালবাম, শ্রীকৃষ্ণ সুইটসের তরফ থেকে রসগোল্লা, গ্রেমাইন্ডের তরফ থেকে স্মারক, মায়ের জন্য বাবার জন্য কিন্তু দার্জিলিং টি, রুবির তরফে একটি স্মারক এবং ট্রফি। সম্মান জানাচ্ছেন চন্দন রায়চৌধুরী, বেঙ্গল অলিম্পিক্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আপনারা দেখছেন রুবি জেনারেল হসপিটাল প্রেজেন্টস এন্ড পাওয়ার্ড বাই গোপাল গুরুকুল ইন্টারন্যাশনাল স্কুল রাজারহাট এক্সট্রা টাইম তুমি না থাকলে। Senior journalist Mr. Saif, সায়নীকে এবং অবশ্যই ম্যাডামকে, স্যারকে কিছু প্রশ্ন করবে। যুদ্ধ জয়ের লড়াই অনেক লম্বা হয়, সেই ইতিহাসের সাক্ষী থাকতে না পারি, তার গল্প তো শুনতেই পারি। সায়নী, যখন কঠিন একটা অভিযানের মধ্যে পড়ো, ধরো মাঝ সমুদ্রে, সে সময় মা বাবার কথা মনে পড়ে? করতে পারে কি? প্রথমে অনেক অনেক ধন্যবাদ এই সংবর্ধনার জন্য। আর আসলে আমি যতগুলো সমুদ্র পার করেছি, সব সময় বাবা মা আমার সাথে যে বোটটা আমাকে নেভিগেট করে, সেখানে সবসময় বাবা মা আছে, ছিল এবং অভিযানে সবসময় পাশে থাকে। তো তারা নিজের চোখেই দেখেছে মেয়ে ওই উত্তাল সমুদ্রে রাত্রে হোক দিনে হোক, এমনকি হাঙরের সাথে হোক সাঁতার কাটছে, সেটা চাক্ষুষ দর্শন বাবা মা করেছে। আচ্ছা, আমি মাসিমাকে একটা প্রশ্ন করতে চাই। মাসিমা, এই কঠিন কাজটা করে আপনি মাঝে মাঝে ভেবেছেন এটা না করে অন্য কিছু করলে হতো?
ওর বাবার পরিবারটা পুরো খেলাধুলা, তো অনেক খেলা তো ছিল, সেগুলো কোচিং। ওর বাবা মানে অ্যাথলিট, ও নিজে এখনো খেলাধুলা করছে। তো মানে আমার দুই মেয়েকে না সুইমিং এ দেওয়া হয়েছে এই কারণে যাতে জলে কোনো দুর্ঘটনা না ঘটে। সত্যি ওর মানে পারফরমেন্স এত ভালো ছিল, আজ এই জায়গাতে পৌঁছেছে। তো মানে সুইমিংটা মানে কি বলবো, মানে জলই জীবন, জলই জীবন, এবং জলে যাতে কোনো রকম না মানে বিপদ হয় সেই যে চিন্তা থেকে শুরু করে আজকে এই জায়গায়। কাকুকে একটা প্রশ্ন করতে চাই, এটা অনেক টাকা খরচ হয়, মানে তার জন্য কত দূর পর্যন্ত যেতে হয়েছে? এখনো পর্যন্ত ওর 6টা চ্যানেল পার করেছে, তার মধ্যে একটা হচ্ছে অস্ট্রেলিয়াতে ডটনেস চ্যানেল, যেটা ওয়ার্ল্ড কম্পিটিশন, সেখানে প্রায় 3,500 ক্যান্ডিডেট ছিল। এটা নিয়ে ওর 7টা হয়ে গেছে, আর একটা বাকি আছে। আগামী সুগার চ্যানেলেই আমরা 28শে জুন এখান থেকে বের হব। ওর ডেট হচ্ছে টেন্টেটিভ ডেট হচ্ছে 3 থেকে 7ই জুলাই। ওর যে ডেটটা ভালো থাকবে সেদিন ওর আপডেট। এটা হলেই এশিয়ার প্রথম মহিলা হিসাবে 7টা চ্যানেল পার করবে। তো এই পর্যন্ত আমার প্রায় 80 লক্ষ টাকার উপরে খরচা হয়ে গেছে। তা আমি সামান্য প্রাইমারিতে চাকরি করি, আর খেলাধুলাটা আমাদের পারিবারিক একটা ধ্যান জ্ঞান। আমার ভাইও ফার্স্ট ডিভিশন গোলকিপার ছিল কলকাতায়, আমি অ্যাথলেটিক্সে ছিলাম। তো সত্যি কথা বলতে যে আজকের এই ধরনের মঞ্চে আমি আসতে পারবো এটা আমি কোনোদিন ভাবতে পারিনি। তো আমার পাশেই বিদেশ দা ছিলেন, আমার বাড়ির পাশে ওনার বাড়ি, তো কালনাতেই ওনার বাড়ি, আমার বাড়ি কালনাতেই। বিদেশ দা ছিলেন পাশে বসেছিলেন, তা আমরা ওনাদের খেলা দেখে বড় হয়েছি। তো যাই হোক, এই জায়গায় দাঁড়িয়ে আমি প্রথমে যখন ও ইংলিশ চ্যালেঞ্জ যাবে ঠিক হলো, তার আগে ও 6বার ন্যাশনাল করেছে, ন্যাশনাল মিট করেছে সুইমিংয়ে, শর্ট সুইমিংয়ে। তখন এমন একটা পরিস্থিতি হয়েছিল যে এই ধরনের গেমসের স্পন্সর তো কম পাওয়া যায়। তো তখন একটা সময় আমাকে বাড়ি বন্ধ রেখে আমি ওকে ইংল্যান্ডে নিয়ে গেছিলাম, এবং যদি সাকসেস না হতো জানি না কোথায় গিয়ে দাঁড়াতে হতো। আমি ওর পেছনের দিকে তাকাইনি, আমার একটাই লক্ষ্য ছিল যে আজও মেয়েদেরকে কি চোখে দেখা হয় সেটা আমরা সমাজে জানি, আমার 2 মেয়ে। এবং সেখানে আমার একটা সিদ্ধান্তই ছিল যে আমার মেয়েদেরকে এমনভাবে তৈরি করবো যাতে সমাজে যারা একটা সময় আমাদেরকে বিভিন্ন রকম আমাদের কথা শুনতে হয়েছে, তাদেরকে সেই জবাবটা দিতে হবে তার কাজের মধ্য দিয়ে। কারণ সেখানে ও পড়াশোনাতেও কোনোদিন স্কুলে 1 থেকে 10-এর নিচে কোনোদিন হয়নি, তো মাস্টার্স কমপ্লিট করেছে, এবং পাশাপাশি ও হচ্ছে এই সুইমিংটাও চালিয়ে যাচ্ছে। এবং আমাদের আশা যে ও অ্যানথ্রোপোলজি নিয়ে মাস্টার্স কমপ্লিট করেছে, পোস্ট অ্যানথ্রোপোলজি নিয়ে ওর পিএইচডি করার ইচ্ছা। ওর যা ইচ্ছা ও সেটা করবে, এটাই হচ্ছে আমাদের ইচ্ছা বা আমাদের। থ্যাংক ইউ সো মাচ শালিনী এবং গোটা পরিবারকে আমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই চন্দন দা এবং বিতান দাকেও। বাঙালিদের উপমা সে তো প্রশ্ন আমরা পরে করব, তবে তার আগে সম্বর্ধনা জানিয়ে সৈয়দ শামসিরকে আপত্ত করে নিতে হবে। তার জন্য একজন দুরন্ত বাঙালিকে ডেকে পাঠাবো এক্সট্রা টাইমের ডিরেক্টর মিস্টার অনিরাভ চট্টোপাধ্যায়কে। খুব অর্থপূর্ণ হাসি বিনিময় হচ্ছে। পরে যা যা করার করে ফেলতে হবে, অর্থাৎ উত্তরীয় তো দিতে হবে গাছ। দ্বীপ প্রকাশনীর তরফে বই থাকছে, রবীন্দ্রনাথ ঠাকুরের একটা সুন্দর ছবি, রাজবাম শ্রীকৃষ্ণ সুইটসের তরফ থেকে মিষ্টিভোগ না করলে হয়, গ্রেমাইনের তরফ থেকে সুন্দর একটা স্মারক, এবং তার সঙ্গে দার্জিলিং চা, রুবির তরফে একটা স্মারক এবং ট্রফি। শুভ সন্ধ্যা সবাইকে। প্রথম কথা তো এত গুণী মানুষের মাঝখানে আমাকে এসে অনিলাবদা দাঁড় করে দিয়েছে। সবাই ভাবছে এটা কে। আমার প্ল্যান ছিল যে আমি একটু লেটে আসবো, কেননা সৌরভ গাঙ্গুলির সামনে আছেন, তো আমার মনে ছিল একটু লেটে এলে একটু স্টিভোয়া খেলার ইচ্ছে ছিল।
অ্যাকচুয়ালি মানে আজকে সব স্পোর্টস ফ্র্যাটার্নিটির লোকদের দেখতে পাচ্ছি তো আমার মনে হচ্ছে যে আজকে যদি জোক আমার মিস হয়ে যায় আমি বলে দেবো পিচ স্লো ছিল আজকে। আর জোক যদি ভালো হয় আমি দাদার ফ্যান তো আমি জামা খুলে একটু ঘোরাবো। দাদার প্রচন্ড ফ্যান আমি, মানে সিরিয়াস। আমাকে পেছনে বলছিল এক একজন যে জিজ্ঞেস করিস কে দাদাকে যে দাদা যখন রেগে যায় মানে কারো জোকে যদি রেগে যায় এমনি মেরে দেয় না স্টেপ আউট করে মারে ওখানে। খুবই বাজে সিচুয়েশনে এত গুণী মানুষ তার মাঝে বলছে হাসাও। সবাই ভাবছে যে কি করবে। আচ্ছা এত তো সব স্পোর্টস ফ্র্যাটার্নিটির লোক আছে, আমি এখানে একটা জিনিস আলোচনা করে নিই। আপনারা জানেন তো মেসির মূর্তি তুলছে, এত নেগেটিভ কথা বলছে না, আমার খুব খারাপ লাগছে। মানে মানুষ পজিটিভিটি থেকে কতটা দূরে, পজিটিভ নয় মানুষ। বলছে মেসির মূর্তি তুলছে, এটাতে প্রবলেম কি আছে? এই পজিটিভ জিনিসটা কেউ দেখছে না কেন? যে মূর্তিতে এখনই প্রাণ এলো। আর একটা সত্যি কথা বলবেন, মানে সবাইকে জিজ্ঞেস করছি যে মূর্তিটা তো দেখেছেন প্রায় সবাই, সিরিয়াসলি বলুন না ওটা কি মেসি? আমার একটু ডাউট হচ্ছে আর কি। মানে মেসির মূর্তি দেখে মনে হচ্ছে যে বানিয়েছে সে রোনাল্ডোর ফ্যান। আমার তো রোনাল্ডোর উপরে সন্দেহ, আমার মনে হয় ওই বানিয়েছে। মানে ওটা, তবে মেসি খুব প্রশংসায় পঞ্চমুখ মূর্তিটা। সিরিয়াসলি মেসি আয়োজকদের বলেছে যে পা খুব সুন্দর হয়েছে, এটা কে? মেসি আয়োজকদের জিজ্ঞেস করেছে যে এটা কে বানিয়েছে, আয়োজকরা বলছে কি জানি, কেউ মানতে চাইছে না। অনেকে বলছে দর্শকরা নাকি রেগে বানিয়ে দিয়েছে, দেখতে পাইনি বই। তবে পুরো মানে মূর্তিটা দেখার পর বিশ্বের ফুটবলাররা খুব আতঙ্কিত, কেউ আসতে চাইছে না কলকাতায়, বলছে যাবো না, ওরা ডেকে মূর্তি বানিয়ে দেয়। তবে রোনাল্ডো আসতে রাজি হয়েছে, একটা শর্ত দিয়েছে, বলছে আমার মূর্তি আমি বানিয়ে নিয়ে যাবো। খুবই বাজে অবস্থা। আয়োজকরা বলেছে এবারে যারা মূর্তি বানায় না, আয়োজকরা বলেছে তোমরা মূর্তি বানানো স্টার্ট করে দাও, আমরা এখনো কাউকে ডাকিনি, যার মতো মুখ হবে তাকে ডেকে নেব। যেদিন মেসিকে দেখতে যাই, আমি বলতে পারি তো এটা ফেরত পাইনি, বলতেই পারি। আমি যেদিন মেসিকে দেখতে যাই, প্রথমে মেসিকে দেখতে ঢুকলাম, প্রথমে একটা অদ্ভুত দেশপ্রেম দেখলাম। এআর রহমানের বন্দে মাতরম গান হচ্ছে আর পতাকা উঠছে বার্সেলোনার। পতাকা উঠছে, তারপরে গিয়ে বসলাম। ওখানে বসার পরে আমি যেটা দেখলাম, অ্যাঙ্কার 10 মিনিট পর পর একই কথাকে বারবার বলছে, আপনারা ধৈর্য ধরে বসুন, আপনারা ধৈর্য ধরে বসুন, মেসি এক্ষুনি আসছেন। আবার মেসি এক্ষুনি আসছেন, আপনারা ধৈর্য ধরে বসুন, আপনাদের ধৈর্য মেসি ধরে বসে। কি চায় কি? আমি বলি তাড়াতাড়ি মেসিকে ডাকুন, আমার পাশের কাকু আমার ধৈর্য ধরে বসে আছে। কাকুকে বললাম যে আপনি নিজের ধৈর্য নিজে ধরে বসুন। গিয়ে দেখছি মানে অদ্ভুত জিনিস দেখলাম, মেসি যখন চলে এসছে কেউ তো দেখতে পাচ্ছে না, ওইখানে মাঠে বসেই লাইভ দেখছে মোবাইলে। বাঙালিরা কত ইনোসেন্ট, খুশি হচ্ছে, এইটাই ওখানে হচ্ছে, এটাই ওখানে হচ্ছে। আমার বাড়ি থেকে কল এসছে, মানে আমাকে কল করলো বাড়ি থেকে, যে তুই মাঠের কোন দিকে? আমরা লাইভ দেখছি মোবাইলে। আমি বললাম আমিও। মাঠে গিয়ে দেখলাম এক একজন এমন জনের সঙ্গে দেখালো যারা মেসি ছাড়া কাউকে চেনে না। একজন বলছে ওটা কে অসভ্যের মতো চলে এসছে, কে গেঞ্জি পরে চলে এসছে, ওটা কে? ওটা গেঞ্জি? আমি বললাম ডি পল, বড় ফুটবলার। বলে মানতেই চাইছে না, বলে বড় ফুটবলার হলে তো এ পল হতো। বলছে এ পল, বি পল, সি পল, তারপরে ডি পল। তারপরে ঝামেলা। তো আর একটা জিনিস আমি দেখলাম যে অনেকে হয়তো জানে না, আমি ওখানে ধরে নিয়েছি, মেসি বাংলা বোঝে। অনেকে বলে মেসি শুধু স্প্যানিশ বলছে, না বাংলাও বোঝে। আমি ধরতে পেরে গেছি ওখানে। যখন জটলাতে দেখা যাচ্ছিল না মেসিকে, তখন অ্যাঙ্কার বারবার বলছিলেন, আপনারা লক্ষ্য করবেন, আবার মনে করুন, অ্যাঙ্কার বারবার বলছিল যে আপনারা মাঠ ছেড়ে বেরিয়ে যান, প্লিজ আপনারা মাঠ ছেড়ে বেরিয়ে যান। সবার আগে মেসি বেরিয়ে গেছে। শিওর বলছি। তারপরে ঝামেলা শুরু হয়ে গেল, ঝামেলা শুরু হয়ে গেছে না ওখানে। ঝামেলা শুরু হওয়ার পর দেখেছেন আপনারা, একজন কার্পেট তুলে নিয়ে চলে গেছে, বলছে প্র্যাকটিস করবো। মেসির টিম মানে হোটেলে গিয়ে শ্বাস নিয়েছে, বলছে ভাগ্যিস মেসিকে নিয়ে চলে এসেছি, কেননা যে কনফিডেন্সে কার্পেট তুলে নিয়ে এসছে, অতটাই কনফিডেন্স দরকার ছিল মেসিকে তোলার জন্য।
অদ্ভুত অদ্ভুত, এক একজন মেসি চলে গেছে বলে এমন এমন কথা বলছে মানে কোনো যুক্তি নেই। ঠিক আছে, রেগে গেছে, ইললজিক্যাল কথাবার্তা বলছে, বলছে এরকম করলো আর মেসি কোনোদিন আসবে? আমি বলি মেসি কি প্রত্যেক গ্রীষ্মের ছুটিতে আসতো? যেন তাকে ধর্মতলা আসতেই হবে ওখান থেকে। আর এখানে দাদা আছেন তো ক্রিকেটের কথা হবে। অ্যাকচুয়ালি আমি খুব নার্ভাস, আমি তাকাচ্ছি না এদিকে, তাকালেই প্রবলেম আছে। তো অ্যাকচুয়ালি আমারও ক্রিকেটার হওয়ার ইচ্ছে ছিল, আমি অভাবে ক্রিকেটার হতে পারিনি, আমার ট্যালেন্টের অভাব ছিল। হয়ে যেতাম ক্রিকেটার, মানে নবাবদাকে সম্মান জানিয়ে আপন করে নেবেন অনির্বাণ দা। বাংলার ফুটবলের সব গুরুত্বপূর্ণ যুগান্তকারী আলোড়ন কিন্তু আজকে এখানেই হচ্ছে মনে হচ্ছে। এইরকম মুহূর্তে অনিলাভ চট্টোপাধ্যায় নিচে কেন? আপনার তো আসাই উচিত। মায়ের খুব পছন্দ হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবির এই অ্যালবামটা। ফুটবলের এই লম্বা যুদ্ধ জয়ে কি মায়ের অনুপ্রেরণা ছিল নবাবদার? মায়ের মুক্তি কি শুনি। দেখুন, এটা একটা মজার কথা বললেন, মায়ের অনুপ্রেরণা ছিল কিনা। দেখুন, এমন একটা সময় তখন আমাদের খালিই মনে হতো ছেলেটা লেখাপড়া শিখুক, ভালো হোক। এবং আমরা যে বাড়ির বউ, হরপ্রসাদ শাস্ত্রী নাথ বউ আমি, বুঝতেই পারছেন কি ধরনের পড়াশুনোর পরিবেশ, বিদগ্ধ পরিবেশ। সেখানে খেলাটা একেবারে সম্পূর্ণ কৃতিত্ব আমি বলবো অলোকেশ কুণ্ডু, যার কথা আমার বলতেই হবে। অলোকেশ আসেনি, আমি দেখতে পাচ্ছি আসেনি, আমি ওকে খুব ফিল করি। আমাদের পরিবারে আমরা ওকে খুব ফিল করি। আমার হাজবেন্ড যখন 15 বছর আগে মারা গেছেন, বলে গেছেন তুমি কোনো কিছু প্রবলেম হলে গো টু অলোকেশ, অলোকেশের কাছে যাবে, সব সাহায্য পাবো। এই নবাবের যে খেলাধুলায় উৎসাহ, সব কিছুই অলোকেশের জন্য। আর আমার শ্বশুর বাড়িতে হরপ্রসাদ শাস্ত্রী খেলাধুলো ভালোবাসতেন, তারা ভালোবাসতেন বিভিন্ন রকম খেলা। নৈহাটিতে তারা বিদগ্ধ মানুষ, সমস্ত উত্তর 24 পরগনা এবং সমস্ত ভারতবর্ষে তিনি প্রচলিত হরপ্রসাদ শাস্ত্রী, আপনারা জানেন। সেই বাড়িতে নবাব আজকে যেখানে এসছে,
আমি ভীষণ ভীষণ গর্বিত। কারণ নবম কিন্তু একটা জিনিস, নবমের সবচেয়ে বড় জিনিস গরিবদের দেখে। গরিব ছেলে যে খেতে পারছে না, যে খেলতে পারছে না, যার কিচ্ছু নেই, এইখানটায় নবাবকে আলো ফেলে তাকে টেনে তুলে নিয়ে আসে। এটাই আমাদের সবচেয়ে বড় গর্বের জিনিস, যে আমাদের বংশের খ্যাতিটাও এইভাবে রেখেছে। অসংখ্য ধন্যবাদ। আমি নবাবকে একটা প্রশ্ন করছি। মা স্কুল টিচার, হেড মিস্ট্রেস, নিশ্চয়ই রাজবাড়ি খেলা পরিচালনা করতে অনেক খরচ করেছো, অনেক খরচ করেছো। মা কি বকাবকি করেছে? আমি বলছি এইসব না বললে না, সময় দিতে পারোনি না। মা শুধু স্কুলে হেড মিস্ট্রেস না, বাড়িতেও হেড মিস্ট্রেস। হ্যাঁ, আর এই যে মাত্র বরিয়াদার মা বলছিলেন এরকম অনেক পড়াশোনার চেষ্টা আমার মা আমার পিছনে করেছেন, মানে ব্যর্থ, তাদের বলতে গেলে পুরোপুরি ব্যর্থ, এবং খেলতে গেলেও মা পেছন পেছন চলে যেত মাঠে। হ্যাঁ, তো আমার জীবনে এগুলো অভিজ্ঞতা আছে। তবে হ্যাঁ, যেটা বললো যে আলাদার একটা বিরাট অবদান আছে আমার জীবনে, যে সেটা যাই হোক খেলাধুলো তো একটা, যেটা অনিলবাবু তাকে থ্যাংক ইউ দিই। আর ওখানে জয়দীপ মুখার্জি বসে আছে, আমাদের প্রাক্তন আইএফএ সেক্রেটারি, ও আমার বউকে সংবর্ধনা দিয়েছিল, 2-3 বছর সমস্যা কম ছিল, আজকে অনিলবাবু মাকে দিয়ে দিল, আগামী 2-3 বছর একটু ভালো মতো মানে হোম মিনিস্ট্রিটা পুরো সামলে যাচ্ছে, তাই তো? কিন্তু নিজের উত্তর পুরুষকে কি মা যেরকম শিখিয়েছেন, ব্যর্থ হয়েছেন, নতুন পথ তৈরি হয়েছে, যদি আপনার উত্তর পুরুষকে বলতে হয়, আপনি কি এরকম মায়ের মতো ফ্রি হ্যান্ড দেবেন? বুলবুলি, তুমি যদি আমাদের শহরে যাও, মার হাত দিয়ে, মার একটা সন্তান না, মার প্রচুর সন্তান, প্রচুর। এবং মা যে স্কুলে হেডমিস্ট্রেস ছিলেন, ওখানে ম্যাডাম বা আন্টি বলা হতো না, মাকে বড় মা বলে। আজকে আমাদের ওখানে যারা আছে, যারা ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, এবং আমরা যে অঞ্চলটায় বাস করি, তোমরা সবসময় শুনে থাকবে, বোম গুলি ওগুলোর মধ্যেই আমরা বড় হয়েছি। ছোটবেলায় মারামারি আর খেলাধুলো, এর বাইরে তো কিছু ছিল না, পড়াশোনা সেরকমভাবে মন দিয়ে করতামই না। কিন্তু ঘটনা হচ্ছে যে বাড়ির একটা এফেক্ট তো থাকেই, বাড়ির একটা বিরাট এফেক্ট থাকে। আজকে একটা দিন, এমন দিন, তুমি বলছিলে জীবন ঘুরিয়ে দেয়। আজকে 28 তারিখ, 28/5/2026, 28/5/2007 আমার বাবা অ্যাক্সিডেন্টে মারা যান, আজকের দিনে। এই সময় সেই খবরটা আমি মাকে দিয়েছিলাম, এই এরকম 7:30-8টায় আমি গিয়ে দেখি যে একটা অ্যাক্সিডেন্টে পরে বাবার ডেড বডিটা আছে, আর বাবাকে তো পাইনি কোনোদিন, কিন্তু সেই খবরটা মাকে দিতে পারছিলাম না। টিভিতে দেখানো শুরু হয়ে গেছিল যে এরকম একটা ঘটনা ঘটেছে। আমি দেবাশিসদা বসে আছে, সেই সময় নন্দীগ্রাম চলছিল, বিরাট গন্ডগোল। আমাকে দেবাশিসদা প্রচুর হেল্প করেছিল। অঞ্জন মিত্র এখান থেকে বলে আমার বাবার পোস্টমর্টমের ব্যবস্থা করেছিল সকাল সকাল। তো এই জিনিসগুলো তো মাঠ আমাকে প্রচুর দিয়েছে, প্রচুর, এই দেওয়ার শেষ নেই। তারপরেও মানুষ জীবনে ঘুরে দাঁড়ায়। মা তো ঘুরে দাঁড়িয়েছে এই কারণে যে মা একটা স্কুল নিয়ে বেঁচে আছে, সেই স্কুলটাই মার সন্তান, আমার থেকে বেশি স্কুলটা সন্তান। তারপরে আজ থেকে 4-5 বছর আগে যখন দাদা যখন ইয়েতে ভর্তি ছিল, উডল্যান্ডসে ভর্তি ছিল, দাদার হার্টের একটা প্রবলেম হয়েছিল, সেই সময় আমার মায়ের ঠাকুর ঘরের প্রদীপ থেকে আগুন লেগে পুরো ব্যাক সাইডটা পুড়ে যায়। 45 দিন মা উডল্যান্ডসে ছিল, সেখান থেকে আবার ফিরে এসে মার কাজের যে স্পিরিটটা, মাকে কাজের স্পিরিটটা কেউ কখনো হারাতে পারেনি। ওইটুকুনি আমার শিক্ষা জীবনে, ওইটা নিয়েই চলতে চাই। থ্যাংক ইউ সো মাচ। আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ। আমিও আজকে এখানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। এবং একটা কথা বলে যাই, ছেলেরা ভবিষ্যতে যারা খেলবে এবং খেলছো, আরো উপরে উঠছো, কিন্তু লেখাপড়াটা ভুলো না, এডুকেশন মাস্ট। মেহতাব দা এবং তার মা মঞ্চে উপস্থিত, সঙ্গে রয়েছেন মোহনবাগান সুপার জায়ান্ট ক্লাবের প্রেসিডেন্ট দেবাশিস দা, এবং সঙ্গে রয়েছেন একেবারে ফুটবলের ব্যাকরণটাই সঙ্গে নিয়ে ঘোরাঘুরি করেন সঞ্জয় সেন। আজকে কি সবুজ মেরুন অভিবাদন হয়ে যাচ্ছে মেহতাব দা? তাকে সম্মান জানিয়ে আপন করে নেবেন দেবাশিস দা এবং সঞ্জয় দা।
উনিও পড়িয়ে দিচ্ছেন। অবশ্যই মাকে গাছ পরিবেশের অভিভাবক হলো গাছ। গ্রে মাইন্ডের তরফ থেকে কি স্মারক? এক্সট্রা টাইম এবং গ্রে মাইন্ড কমিউনিকেশন প্রতি বছর এই অনুষ্ঠানটি করে থাকে। এই অনুষ্ঠানের মাধ্যমে তারা খেলার মাঠে যারা কুশীলভ হয়েছেন, যারা বিভিন্ন সময় আন্তর্জাতিক ক্ষেত্রে দেশকে সম্মান দিয়েছেন, তাদের সম্মানিত করা হয়, অভিভাবকদের সম্মানিত করা হয়। এই অভিভাবকরা যারা ঘাম রক্ত পরিশ্রমের মাধ্যমে এই সমস্ত ওয়ার্ডদের তারা মাঠে নামিয়েছেন এবং আরো বর্তিকা হাতে ছুটে যাবার রসদ জুগিয়েছেন। এইসব অভিভাবকদের কেন্দ্র করে এক আবেগঘন মুহূর্তের সৃষ্টি হয় আইসিসিআর মঞ্চে। আইসিসিআর মঞ্চে সেদিন ছিল যথার্থ চাঁদের হাত। নো ননসেন্স জেসি, কলকাতা।